নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই ভয়াল ভুতুরে সফরে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা তনিমা সাহা বিরচিত এক হাড় হিম করা ভয়ের গল্প, ঝোড়ো রাতের ভুতুরে বাড়িটা। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছে রূপঙ্কর। তাহলে চলুন বরাবরের মতো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে সুলেখিকা তনিমা সাহা বিরচিত ভয়ের গল্প, ঝোড়ো রাতের ভুতুরে বাড়িটা। জায়গাটা যা পছন্দ করেছিস না রে বন্ধু, পুরো চুমো স্পট। এমন জায়গায় এমন একটা হোমস্টে ভাবাই যায় না। জাস্ট পল্লবের গলায় উচ্ছ্বাসের অট্টহাসি। তবেই বল, ভাগ্যি করে অমন বন্ধু পেয়েছিলিস বলে এত সুন্দর জায়গায় ঘুরতে আসতে পারছিস। সৌমিত ঠোঁট উল্টে বলল। পল্লব কপট রাগ দেখিয়ে বলে, আমার বইয়েই গেছে অমন বন্ধুর। আমার মিষ্টি ভাইটু আছে না, সেই নিয়ে যাবে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে। কথাটা বলেই পল্লব মৈত্রেয়র দিকে তাকায়। মৈত্রেয় জাতীয় পর্যায়ের দৌড়বিদ। পল্লব তাই মৈত্রেয়কে ভাইটু বলেই ডাকে। পল্লবের কথায় কোনো উত্তর না দিয়ে মৈত্রেয় ওদের দুজনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তার তাকিয়ে থাকা দেখে সৌমিত বলে, আরে কি হলো রে, ওরম ভেবল চন্দ্রের মতো তাকিয়ে আছিস যে? গলাটা ঝেড়ে নিয়ে মৈত্রেয় বলে, ভাবছিলাম মানে আর কতদিন এটা চলবে। কি এই যে তোরা টম আর জেরির মতো একজন আরেকজনের পেছনে লাগিস, সেটা আর কতদিন চলবে? মানে সেই ক্লাস 3 থেকেই দেখে আসছি কিনা। মৈত্রেয়র কথা শুনে ওরা দুজনের সোল্লাসে বলে, আমরণ আমরণ। কথাটা শেষ হলে তিনজনেই হাসিতে ফেটে পড়ে। পল্লব, মৈত্রেয় আর সৌমিত তিনজনই ক্লাস 3 থেকে বন্ধু। সেই প্রথম দিন ক্লাসে ঢুকেই যে ওদের বন্ধুত্ব শুরু হয়েছিল, সেটা আজ 20 বছর পরেও একদম নতুনের মতোই অটুট। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই সব কিছু শেষ করে তারা তিনজনই এখন উপার্জনে সক্ষম। তাই সারা বছরে দিন 4-5 জন্য তিনজন মিলেই কোথাও ঘুরতে বেরিয়ে যায়। তবে নিয়মিত জায়গাগুলোতে নয়, তারা ঘুরতে যায় অফ বিট জায়গাগুলোতে। এই বাড়িটার মানে এই হোমস্টেটার খোঁজ সৌমিতের এক অফিস কলিগের দুঃসম্পর্কের দাদার থেকে পেয়েছে। দাদার নাম নীলাঞ্জন চক্রবর্তী। তবে নীলাঞ্জন এ বাড়িতে আসে না। দৈনিক ব্যস্ততা এবং পারিবারিক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেন না। তাই বাড়িটাকে একটা হোমস্টে বানিয়ে ভাড়া দিয়ে থাকে। বাড়িটা একটা ছোট হিল স্টেশনে। তবে বাড়িটা যেখানে, সেখানে কোনো লোক বসতি নেই। বাড়িটা একটু উঁচুতে। লোকবসতির শুরু মূল রাস্তার ওপর এবং ওই রাস্তার ওপরেই শেষ। ওপরে শুধু এই একটাই সবুজ বনানীর মাঝে 4 কামরার একটা গোছানো বাড়ি। একজন কেয়ারটেকার আছে, সেই গেস্টদের রান্নাবান্না এবং যাবতীয় ফাই ফরমায়েশ খাটে। মোটামুটি 4-5 দিন হাত পা ছড়িয়ে প্রকৃতির কোলে কাটিয়ে আসার পক্ষে একেবারে উপযুক্ত স্থান। সৌমিতের আবার পেইন্টিংয়ের শখ আছে। তবে সে কোনো রং ব্যবহার করে না। সে ফুলের পাপড়ি বা গাছের পাতাকে ঘষে নিয়ে রং তৈরি করে ছবি আঁকে। তাই এখানে এসে সৌমিত সবচেয়ে খুশি হয়েছে। আরে সৌমিত, কেয়ারটেকারটা কোনো কথা বলে না কেন রে? রাতের খাবার শেষ করে ঘরে এসে বিছানায় টান টান হয়ে শুয়ে মৈত্রেয় কথাটা বলল। পল্লব মৈত্রেয়র কথাটা টেনে বলল, হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমরা এলাম আমাদের খাওয়া দাওয়া বা অন্যান্য প্রয়োজনের জন্য তাকে ডাকতে হয় না। কেমন যেন যন্ত্রচালিতের মতো সামনে চলে আসে। আর তাছাড়া আরও একটা ব্যাপারে বেশ অস্বস্তি লাগছে। মৈত্রেয় শোয়া থেকে উঠে বলে, তোর আবার কোন ব্যাপারে অস্বস্তি লাগছে? পল্লবের মুখের ওপর একটা থমথমে ভাব ফুটে ওঠে, যেন কথাটা বলার জন্য তাকে যে স্মৃতিটা হাতড়াতে হচ্ছে সেটা মোটেও সুখকর নয়।
ধীরে ধীরে পল্লবের মুখে একটা থমথমে ভাব আরো বেশি করে প্রকট হয়ে ওঠে। এদিক ওদিকে একবার তাকিয়ে নিয়ে গলাটা খাদে নামিয়ে সে বলে, আজ দুপুরে আমি যখন বাড়ির পেছনের দিকটা একটু ঘুরতে গিয়েছিলাম, আর তখন দেখি কেয়ারটেকারটা কেমন স্থানুর মতো বাড়ির পেছনের রাস্তাটার সামনে দাঁড়িয়ে আছে। জানিস, আমি বেশ কয়েকবার ডাকলামও, অথচ একবারও সাড়া দিল না। মুদ হয়ে দাঁড়িয়ে ওই পেছনের রাস্তাটার দিকে তাকিয়ে কি যেন দেখছিল। ওই কিছুক্ষণ আর কি, তারপর ঠিক যন্ত্রচালিতের মতো পেছন ফিরল। তারপর সোজা হেঁটে আমাকে পাশ কাটিয়ে চলে গেল। তাকে দেখে মনে হলো আমি যে সেখানে আছি সেটা সে দেখতেই পায়নি। আমি তো তার ওই ব্যবহারে বেশ চমকে উঠেছিলাম। কথাটা শুনে বাকি দুজন চুপ মেরে যায়, কিন্তু সৌমিত হঠাৎই হো হো করে হেসে উঠে বলে, আরে তুই যে এত ভীতু তা তো জানতাম না রে। আমি আমি মোটেও ভীতু নই। তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে তুইও আমার মতোই ভাবতিস। তাছাড়া এই নিয়ে আমি দুদিন দেখলাম যে কেয়ারটেকারটা দুপুরের সময়টা ওখানে গিয়ে থম মেরে দাঁড়িয়ে থাকে। তোর জায়গায় আমি হলে ওরকম মোটেও কিছু ভাবতাম না। আরে বেচারা সারা বছর একা একা এখানে থাকে, হয়তো নিচে সমতলে কয়েক ঘন্টার জন্য নামে, কিন্তু সেটাও তো প্রতিদিন নয়। বাড়িটাতে গেস্ট আসে মাঝে মধ্যে, কিন্তু তারাও তাদের মতোই থাকে। তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য সে হয়তো এই অভ্যেসটা ডেভেলপ করেছে। আমি আরও কতজনকে এরকম অদ্ভুত অদ্ভুত অভ্যেস ডেভেলপ করতে দেখেছি। আমার মনে হয় লোকটার স্লিপ ওয়াকিং ডিজিজ আছে। আমি যতদূর শুনেছি বাড়িটা মূলত এই কেয়ারটেকারটাই সামলে গুছিয়ে রাখে। ওরা আসেও না। যদি গেস্ট আসে তাহলে তাদের টাকাটা সে সমতলে নেমে ব্যাংকে জমা করে আসে। তবে সময় সময় মালিকের কাছ থেকে এর মাইনে চলে আসে, বুঝেছিস? আচ্ছা, এর নামটা কি রে? সারাক্ষণ তো বোবার মতো মুখে তালা দিয়ে রাখে। কথা বলতে আদৌ পারে নাকি উপরওয়ালা সুইচ অন করেই পাঠাননি? ওর নাম সাধন, আর আমার মনে হয় ও খুব কম কথা বলে। এরকম একটা জায়গায় থাকতে থাকতে হয়তো এমন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, সবটাই বুঝলাম, কিন্তু স্লিপ ওয়াকিংয়ের তো রোগীরা রাতের বেলায় ঘুমের মধ্যে হাঁটে বলেই শুনেছিলাম। এ তো খোদ দুপুর বেলায়। হতেই পারে, সব কি আমরা জেনে বসে আছি বল? পল্লবের কথাটা শেষ করতে না দিয়ে মৈত্রীও বলে ওঠে। সৌমিত একটু চিন্তা করে বলে, চল তাহলে এক কাজ করি, আগামীকাল পেছনের রাস্তাটায় বেড়াতে যাই। হ্যাঁ, সেটাও বেশ হয়। এমনিতেও আর মাত্র 3 দিন এখানে আছি। 7 দিনের ছুটিতে তো খেয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আর যে কদিন হাতে আছে তাতে আশপাশটা একটু ঘুরে দেখলে ভালোই হবে। কথাটা শুনে পল্লবের মুখের ওপর থেকে আশঙ্কার মেঘ সরে গিয়ে একটা হাসি ফুটে ওঠে। সে বেশ খুশি হয়েই বলে, হ্যাঁ, সেটাই সব থেকে ভালো হবে। ওই সাধনটা অমন করে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখে সেটা জানা অত্যন্ত প্রয়োজন। সৌমিত বলে, ওকে, তাহলে আগামীকাল ব্রেকফাস্টের পর মিশন পেছনের রাস্তা, কি বলিস? একদম একদম, সোল্লাসে বলে ওঠে পল্লব। অগত্যা পরদিন পরিকল্পনা মতো ওরা তিনজন জমিয়ে ব্রেকফাস্ট খেয়ে পেছনের রাস্তাটায় হাঁটতে গেল। সাধারণত বাড়ির কেয়ারটেকার মানে সাধনের বিশেষ কোনো কাজ থাকে না। গেস্ট না থাকলে সপ্তাহে একবার ঘরবাড়ি ভালো করে পরিষ্কার করে রাখা, আর গেস্ট থাকলে হয় নিজেই হাতে হাতে করে নেয় বা লোক ডেকে নেয়। বাড়ি ঘর পরিষ্কার করার লোক নিচে সমতলে পাওয়া যায়। টাকা ফেললে গাছ থেকেও সোনার আপেল পড়ে, এটা সে ভালোভাবেই জানে। গেস্ট থাকলে তাদের কথাবার্তা শুনে দিন কয়েক ভালোই কাটে। তারপর সবাই চলে গেলে আবার সব চুপচাপ। অবশ্য কথাবার্তা শুনুক বা না শুনুক তাতে তার কোনো অসুবিধা হয় না। তার কাছে তো কথা বলা না বলা সবটাই এক। মাঝে মাঝে তার মনে হয় এই একাকী পাহাড়ে কোনো এক প্রাচীন যক্ষের মতো এই বাড়িটাকে পাহারা দিয়ে যাচ্ছে। বাড়ির মালিক নীলাঞ্জন চক্রবর্তী মাসে 6 মাসে এক আধবার আসে, তবে কখনোই এই বাড়িতে তিনি আসেন না। সেই নিচে গিয়ে বাড়ির সব খবরাখবর দিয়ে আসে। সে জানে যে এই বাড়িতে মালিক সাহেব কখনোই পা রাখবেন না, কারণ এই বাড়িটা যে রাক্ষসে, এটা তো সবাইকে খেয়ে নেয়। তবুও একে সাজিয়ে গুছিয়ে সুন্দরী আকর্ষণীয় বানিয়ে রাখতে হয়।
যাতে ভ্রমরের মতো মধুর সন্ধানে মানুষ এখানে আকৃষ্ট হয়। হ্যাঁ, এটাই তো তার কাজ, এই জ্যান্ত রাক্ষসীকে সাজিয়ে রাখা। কথাগুলো ভাবতে ভাবতেই সে নতুন বাবুদের ঘরের দিকে আসে। দরজায় আলতো ঠেলা মারতেই সেটা খুলে যায়। খাঁ খাঁ ঘরটা দেখেই তার বুকের ভেতরটা ধক করে ওঠে। কোথায় গেল তারা এই সাত সকালে? চেনা জানা খেয়ালটা মাথায় আসতেই আতঙ্কে মুখটা তার শুকিয়ে গেল। ধপ করে মাটিতে বসে পড়ে কপাল চাপড়াতে চাপড়াতে সাধন নিঃশব্দে মরা কান্না কাঁদতে থাকে, যেন এইমাত্র কেউ মারা গেছে। কিছুক্ষণ কপাল চাপড়িয়ে কাঁদার পর সে চোখ মুছে উঠে দাঁড়ায়, আর ঠিক তখনই তার মুখে ফুটে ওঠে একটা নৃশংস মৃত্যু হাসি। সে কোনো এক মানসিক বিকারগ্রস্তের মতো হাসতে হাসতে ঠিক যেমন ভাবে ঘরে এসেছিল তেমন ভাবেই বেরিয়ে যায়। ওদিকে সৌমিত, পল্লব আর মৈত্রেয় পরস্পরের সাথে গল্প করতে করতে রাস্তায় হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাবা, এই রাস্তাটা তো হেব্বি লম্বা। সেই কখন থেকে হেঁটেই চলেছি, শেষ হওয়ার নামই নিচ্ছে না। তা অবশ্য ঠিক, তবে হাঁটতে কিন্তু নেহাত মন্দ লাগছে না। আর এটাও তো মানতে হবে যে রাস্তাটা সত্যি খুব সুন্দর। আর দেখ না, রাস্তার দুধারে কি সুন্দর জংলি ফুল ফুটে আছে। এমন সব উজ্জ্বল রং, যদি এগুলোকে রঙে রূপান্তরিত করা যায় তাহলে একবার ভেবে দেখ কি সাংঘাতিক মিরাকল হবে। তবে এখন নেব না, আগামীকাল এসে নিয়ে যাব। সারাদিন রাখলে পরদিন সকালের মধ্যে শুকিয়ে যাবে। কথাগুলো বলতে বলতে সৌমিত কেমন যেন ফ্যাল ফ্যাল করে ফুল গাছগুলোর দিকে তাকিয়ে থাকে। মৈত্রীয় ব্যাপারটা লক্ষ্য করে কিছু বলতে যাবে, তার আগেই পল্লব বেশ জোরে বলে ওঠে, ওরে বাবারে, আর পারছি না। এই ভাই, তোদের মতো এত পায়ের জোর আমার নেই, আমি এই বসে পড়লাম। বলেই ধপ করে রাস্তার উপরেই বসে পড়ে সে। তাকে বসে পড়তে দেখেই সৌমিত হাঁ হাঁ করে ওঠে। আরে বাবা, কি করছিস কি? পল্লবের দেখা দেখি এবার মৈত্রেয় রাস্তার উপর বসে পড়ল। তারপর বলল, সত্যি রে, হাত পা দুটো যেন টনটন করছে, একটু বসে রেস্ট নিয়ে তারপর ফিরবো। দেখ, এই রাস্তাটা ঝকঝকে পরিষ্কার, যেন কেউ এক্ষুনি পরিষ্কার করে রেখে গেছে। তা যা বলেছিলিস। কথাটা বলেই মৈত্রেয় রাস্তার উপরেই শুয়ে পড়ল। ওরা দুজন নিজেদের কথোপকথনে ব্যস্ত থাকায় লক্ষ্য করল না যে সৌমিত একটা অদ্ভুত নিথর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তার মুখে ফুটে উঠেছে অদ্ভুত এক বিকারগ্রস্ত হাসি। সৌমিত একদিকে ঘাটটা কাত করে শব্দহীনভাবে হেসে যাচ্ছে। তার ঠোঁটের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে কালো রঙের কষ। সৌমিতের চোখেরই যে দৃষ্টিতে কিছুক্ষণ আগে পর্যন্ত বন্ধুদের জন্য অন্তঃপ্রাণ স্নেহ বিহ্বলতা ছিল, সেই দৃষ্টিটা কিছু সময়ের ব্যবধানের মধ্যেই ক্রূর, নৃশংস এবং পৈশাচিকতায় পরিপূর্ণ হয়ে উঠল। একটা চরম আক্রোশে রাস্তার পাশে ফুটে থাকা একটা সুন্দর সোনালি ফুলকে বোঁটা থেকে ছেড়ে নিয়ে গলা দিয়ে একটা ঘর ঘর করে আওয়াজ করতে থাকে। ঠিক তখনই পল্লব তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। সৌমিত আবার স্বাভাবিক স্বরে বলল, কি রে, কি হলো? এই তো দিব্যি শুয়েছিলিস। পল্লব তখন অবিশ্বাসের চোখে রাস্তাটার দিকে তাকিয়ে আছে। পল্লবের দেখা দেখেই মৈত্রেয় ধুলো ঝেড়ে তাড়াতাড়ি উঠে পড়ল। সৌমিত আবার বলল, কি হলো, বলবি তো? নড়ে উঠল, রাস্তাটা নড়ে উঠল। পল্লব আনমনে বলে উঠল। সৌমিত শুনতে পায়নি এমন একটা ভাব নিয়ে বলল,
আরে কি বলছিস বিড়বিড় করে? স্পষ্ট করে বল। রাস্তাটা রাস্তাটা নড়ে উঠল, মনে হলো যেন জ্যান্ত হয়ে উঠেছে। পল্লবের কথা শুনে মৈত্রেয় একইভাবে বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছিস। আর ধুর, কি যাতা বলছিস, হয়তো ভূমিকম্প হবে। পাহাড়ি এলাকা, ভূমিকম্প হওয়াটাই স্বাভাবিক। সৌমিত তখন একদম স্বাভাবিক। একটু আগের সৌমিতের সাথে এখনের সৌমিতের কোনো মিল নেই। সৌমিতের চোখে সেই একই বন্ধু বৎসল্য দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন একটু আগের সৌমিত অন্য কোনো সৌমিত ছিল। সৌমিতের কথা শুনে পল্লব ভয়ার্ত কণ্ঠে বলে, না 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 না, ভূমিকম্প নয়, এই এই রাস্তাটাই নড়ে উঠেছিল। আমি স্পষ্ট অনুভব করলাম। সৌমিত এবার একটু রেগে গিয়ে বলল, দেখি দেখি কেমন নড়ে উঠেছিল, বলে রাস্তার উপর জোরে জোরে লাফিয়ে লাফিয়ে হাঁটতে লাগলো। তারপর বলল, কোথায় কোথায় নড়ছে রাস্তা? আরে এটা কি ছায়া নাকি যে নড়ে উঠবে? আর রীতিমতো মাটি আর পাথর দিয়ে বানানো রাস্তা। আমার মনে হয় আমাদের ফেরা উচিত। কোথায় যেন পড়েছিলাম যে কিছু জংলি ফুল পাতা থেকে একটা গন্ধ বের হয়, যা আমাদের মস্তিষ্কে গিয়ে কিছু ধরনের রাসায়নিক ক্ষরণ করে। তারপরে অনেক সময় আমরা এমন কিছু শুনতে বা দেখতে পাই তা আসলে সত্যি নয়। আমরা এখানে অনেকক্ষণ হয়েছে এসেছি, আর রাস্তাটার দুপাশে এমনই জংলি ফুলের গাছ আছে। বলা তো যায় না, হয়তো এখানেও ওরকমের কোনো গাছ আছে। তাই চল এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। হঠাৎ পল্লব কেমন যেন অস্থির হয়ে বলে ওঠে, হ্যাঁ চল 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 চল, তাড়াতাড়ি চল। কথাটা বলেই পল্লব আচমকা ছুটতে শুরু করে। যে রাস্তাটা দিয়ে তারা হাঁটছিল সেটা খানিকটা দূরে গিয়ে বাঁক নিয়েছে। পল্লব ছুটতে শুরু করে। সৌমিত আর মৈত্রেয় পেছন থেকে চিৎকার করে বলে, কিন্তু পল্লব সে কথা শুনল না। সে আরও ছোটার গতি বাড়িয়ে দিল। ছুটতে ছুটতে রাস্তার বাঁকটা ঘুরতেই পল্লব দেখতে পায় হঠাৎ রাস্তাটা মাঝখান দিয়ে দু ফাঁক হয়ে গেছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছে ভয়াল তীক্ষ্ণ দাঁতের সারি। যেন সেটা হাঁ করে অপেক্ষা করছে পল্লবকে গিলে খাওয়ার জন্য। পল্লব সেই দৃশ্য দেখে আতঙ্কিত গলায় চিৎকার করে ওঠে, আমি জানতাম এই রাস্তাটা জ্যান্ত এই রাস্তা। পল্লবের চিৎকারটা সম্পূর্ণ হওয়ার আগে রাক্ষসী রাস্তাটা পল্লবকে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল। তারপর একটা ভয়ঙ্কর লকলকে লম্বা জিভ বের করে আশপাশের রাস্তাটাকে ছেড়ে নিল। যেন ওটা একটা মুখ। ওদিকে বাঁকের ওপাশ থেকে পল্লবের চিৎকার শুনে সৌমিত এবং মৈত্রেয় ছুটে বাঁক ঘুরে যেদিকে পল্লব গিয়েছিল সেখানে আসতেই তারা দেখতে পায় যে পল্লব মাথা ঝুঁকিয়ে রাস্তাটা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। সৌমিত ছুটে এসে পল্লবের কাঁধে হাত রেখে বলে, কিরে, এমন করে চিৎকার করে উঠলি কেন? কিন্তু কথাটা বলেই সে ঝট করে তার কাঁধ থেকে হাত সরিয়ে নেয়। তারপর যন্ত্রণায় কাঁকিয়ে উঠে হাতটা মুখ দিয়ে ফুঁ দিতে থাকে। পল্লব কেমন যেন যন্ত্রের মতো ঘাটটা ঘুরিয়ে নিষ্পৃহ দৃষ্টিতে সৌমিত্রের দিকে তাকিয়ে বলে, কি হলো? সৌমিত হঠাৎ ওরকম একটা গলার স্বর শুনতে পেয়ে প্রচণ্ড চমকে ওঠে। ঠিক এমন সময় মৈত্রেয় হাঁপাতে হাঁপাতে বলে, কিরে, কি হলো? তোরা দুজন এমন মূর্তির মতো কেন দাঁড়িয়ে আছিস? পল্লব কিছু না বলে সামনের দিকে হাঁটা দিয়ে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে। কথাটা বলেই কোনো উত্তরের অপেক্ষা না করেই হোমস্টের দিকে এগিয়ে যায় সে। মৈত্রেয় সৌমিতের কাছে এসে বলে, এর আবার কি হলো? ঠিক বুঝতে পারছি না। আমি ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস
করছিলাম যে চিৎকার কেন করছিল, কিন্তু ওর কাঁধে হাত দেওয়া মাত্রই আমার মনে হলো যে হাতটা বুঝি পুড়ে গেল। কি কি গরম কাঁধটা, যেন যেন আগুন জ্বলছে। চল তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমারও ঠিক সুবিধা মনে হচ্ছে না এখানে। ওরা তাড়াতাড়ি হোমস্টেতে চলে যায়, কিন্তু ওদের চলে যেতেই অদৃশ্য কেউ একটা পৈশাচিকভাবে আকাশ বাতাস কাঁপিয়ে হেসে ওঠে। যদিও সেই হাসির নিনাদ ওদের কারোর কানে যায়নি। ওরা দুজন ফিরে এসে দেখে পল্লব বাথরুমে গেছে। ওরা সাধনকে খাবারের ব্যবস্থা করতে বলে নিজেরাও অন্য বাথরুমে ঢুকে পড়ে। সবাই স্নান করে এসে খেতে বসে। খেতে বসেও পল্লব অকারণেই গম্ভীর হয়ে রইল, তবে এখন তার চেহারাতে একটা বিষাদের ছায়া লেপ্টে আছে। খাওয়া দাওয়া সেরে সবাই ঘরে ঢোকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৈত্রেয় ভীষণ চেঁচামেচি করতে থাকে। এ কি রে, আজব মানুষ তো, এরকম কে করে রাখে? এবার তো কি কমপ্লেন করতে হবে। চেঁচামেচি শুনে সাধন নিজের ঘর থেকে দৌড়ে আসলো। মৈত্রেয় সামনে এসে হাত জোর করে বিনয়ীর মতো দাঁড়াতে দেখে মৈত্রেয় আরো রেগে বলল, এই যে সাধন বাবু, এগুলো কি? এভাবে কি কোনো ভদ্রলোক থাকতে পারে? সাধন হাত জোর করা অবস্থাতেই ইশারাতে জানতে চায় যে কি হয়েছে। মৈত্রেয় তখন বেশ কড়া প্রহরে বলে, এই বাথরুমটা এত মাটি কোত্থেকে আসলো? দেখে মনে হচ্ছে যে মাটি খুঁড়ে কিছু পুঁতে রাখা হয়েছিল, যেটা এখন উঠে বেরিয়ে এসে এখানে ধোয়া হয়েছে। তোমার যদি কিছু পরিষ্কার করতে হতো তাহলে বাইরে কোথাও করতে। আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য যে বাথরুম রয়েছে সেটা কেন ব্যবহার করেছ? সাধন কথাগুলো শুনে শুধু একবার পল্লবের দিকে তাকায়। মৈত্রেয় আবার ক্ষেপে উঠে বলে, আবার ওর দিকে তাকাচ্ছ কি? এবার সৌমিত মৈত্রেয়র কাছে এসে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আর চিৎকার করে কি হবে, আমি ফিরে গিয়ে নীলাঞ্জন দাকে বিষয়টা জানিয়ে দেব। সাধন সেখানে আর দাঁড়ায় না, ঝাঁটা আর বালতি নিয়ে বাথরুম পরিষ্কার করতে শুরু করে। সৌমিত তখন মৈত্রেয়কে বলে, আরে কি হয়েছে বলতো, তুই হঠাৎ সাধনের ওপর ক্ষেপে উঠলি কেন? মৈত্রেয় সাধনের দিকে একটা সন্দেহের দৃষ্টি হেনে চাপা গলায় বলে, আমার কেন জানি একে ভীষণ সন্দেহ হচ্ছে। হঠাৎ এই সাধনকে আবার সন্দেহ হওয়ার কারণ কি? ঠিক কি কারণে হয় সেটা হয়তো বোঝাতে পারবো না, তবে আমার একটা বিষয় খুব দৃঢ়ভাবে মনে হয় যে এই সাধন আমাদের থেকে নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। কেন? তোর এমনটা কেন মনে হচ্ছে? দেখ, এই কথাটা মনে হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথমত হলো যে এই বাড়ির যে মালিক সে নিজে কোনোদিন এখানে আসে না। পাহাড়ি জায়গায় এত সুন্দর বাড়ি, অথচ কখনো এখানে আসে না। দ্বিতীয়ত, আমরা এখানে এসেই দেখেছি যে এই জায়গায় কোনো মোবাইল কানেকশন নাই। তাহলে আমরা যে এখানে আসব সেই খবরটা সাধনকে কে দিল? সমতল থেকে তো কেউ এখানে আসে না, তাহলে খবরটা সে পেল কি করে? রাস্তাটা অবশ্যই অভিশপ্ত। ওই রাস্তায় হাঁটতে যাওয়া আমাদের উচিত হয়নি। ওখানে যাওয়ার পরপরই পল্লব কেমন একটা হয়ে গেছে। আমাদের কি একটা সাংঘাতিক অভিজ্ঞতা হলো। আর সবচেয়ে বড় কথা, যে রাস্তাটা তখন এত সুন্দর, তখন ওই সাধন শুধু ওদিকে তাকিয়ে থাকে কেন? রাস্তায় নামে না কেন? মৈত্রেয়র কথা শেষ হতেই সাধন ঝাঁটা বালতি নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় চিন্তারত সৌমিত এবং মৈত্রেয়র দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি দিয়ে চলে যায়। সেদিন বাকিটা সময় পল্লব চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে রইল, রাতে খেতেও উঠল না। মৈত্রেয় সৌমিতকে ডেকে বলল, আমরা চল আগামীকালই বেরিয়ে যাই। জায়গাটা আমার ঠিক মনে হচ্ছে না। পল্লবের শরীরটাও বোধহয় ভালো নয়। যে ছেলে সারাক্ষণ তিরিং বিরিং করে লাফিয়ে বেড়ায়, এখন দেখ সে কেমন ঝিম মেরে শুয়ে আছে। প্রয়োজনে তাকে ডাক্তার দেখাতে হবে।
ঠিক আছে, আমি তাহলে সাধনকে জানিয়ে আসি। না, তাকে কিছু জানানোর প্রয়োজন নেই। আমরা ভোর ভোরই উঠে চলে যাব, তাকে জানাবো না। আমার কেন জানি মনে হচ্ছে সে যদি জানতে পারে তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারবো না। সৌমিত কথাটা মেনে নেয়। রাত তখন অনেক গভীর। গোটা হোমস্টেটা ঘুমে কাদা হয়ে আছে। হোমস্টেটায় অনেকগুলো ঘর থাকায় ওরা তিনজন আলাদা আলাদা ঘরেই ঘুমোতো। কিন্তু আজ মৈত্রেয় এবং সৌমিত পল্লবের ঘরেই ঘুমিয়ে পড়ে। পল্লব সেই যে চাদর ঢেকে শুয়ে আছে আর ওঠেনি, এতটুকু নড়েনি পর্যন্ত। যেন বিছানায় কোনো মানুষ নয়, মরা শুয়ে আছে। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন পল্লব বিছানা ছেড়ে উঠে বসে। তারপর ধীরে ধীরে সে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আর সেই রাতেই মৈত্রেয় একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে যে সে এবং সৌমিত পেছনে রহস্যময় রাস্তাটাতে হাঁটছে, কিন্তু তাদের সাথে পল্লব নেই। হঠাৎ পল্লবের চিৎকার শুনতে পেয়ে তারা ছুটে পল্লবের কাছে আসতেই দেখে যে যেই রাস্তাটায় এতক্ষণ তারা হাঁটছিল সেটা এখন একটা ভয়াল দানবে রূপান্তরিত হয়ে গেছে। তার কোনো অবয়ব নেই, আছে আছে শুধু একটা মুখ, একটা বিরাট হাঁ করা ক্ষুধার্ত মুখ। তার ভেতর থেকে বেরিয়ে আসছে বড় বড় সোঁচালো দাঁত। মৈত্রেয়দের চোখের সামনে পল্লবকে ওই রাস্তারূপী দানবটা গিলে নিল। ঘুমের মধ্যেই মৈত্রেয় চিৎকার করে ডাকে। চিৎকার করে সে বিছানায় উঠে বসে। ওর চিৎকারে সৌমিত ধরফড়িয়ে জেগে ওঠে। আরে কি হলো রে মৈত্র, এমন ভাবে? পল্লবের ভীষণ বিপদ, ভীষণ বিপদ। সৌমিতের ঘুমের ঘোর এবার পুরোপুরি কেটে গেছে। হ্যাঁ, কি যাতা বলছিস ভাই? পল্লবের কি বিপদ হবে? সে তো এই আমাদের সামনে ঘুমোচ্ছে। পল্লবের বিছানার দিকে তাকিয়ে মৈত্রেয় দেখে যে তখনও বিছানার চাদরটা টান টান করে ঢাকা আছে। মৈত্রেয়র কি মনে হতেই সে উঠে পল্লবের বিছানার সামনে এসে এক টানে চাদরটা সরিয়ে নেয়। ঘরের খোলা জানলা দিয়ে বাইরে থেকে সামান্য আলো আসছে, অর্থাৎ সূর্য ওঠার সময় হয়েছে। সেই সামান্য আলোয় সৌমিত এবং মৈত্রেয় দেখে যে পল্লবের বিছানাটা একেবারে খালি, সেখানে কেউ শুয়ে নেই। হঠাৎ মৈত্রেয় বিড়বিড়িয়ে বলে ওঠে, পল্লব আর বেঁচে নেই। ওই সর্বনাশী রাস্তাটা তাকে খেয়ে নিয়েছে। আমাদের পল্লবকে ওই রাক্ষসের রাস্তাটা খেয়ে নিয়েছে। কথাটা বলেই মৈত্রেয় দু হাতে মুখটা ঢেকে হাউ হাউ করে কেঁদে ওঠে। সৌমিত মৈত্রেয়র দু কাঁধ ঝাঁকিয়ে বলে, আরে এই এই কি আজে বাজে কথা বলছিস তুই? পল্লব এখানেই কোথাও থাকবে, হয়তো বাথরুমে গেছে। মৈত্রেয় দুদিকে মাথা নাড়িয়ে বলে, না সৌমিত, পল্লব সত্যিই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর আর এইসব কিছুই হচ্ছে ওই সাধনের জন্য। আমি ছাড়বো না, ওই শয়তানকে আমি ছাড়বো না। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে একবার নিজেরা খোঁজ করে দেখি, হতে পারে পল্লব হয়তো আশেপাশেই। বেশ তো, তুই আশেপাশে দেখ, আর আমি পাশেরটাকে দেখছি। সৌমিতের কথাটা শেষ করতে না দিয়ে মৈত্রেয় বলে ওঠে, তারপর গটগটিয়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। সৌমিত সারা বাড়ি খুঁজেও কোথাও পল্লবকে খুঁজে পায়নি। আর ঠিক তখনই পেছনের বারান্দা থেকে কিছুর একটা আওয়াজ শুনতে পায় সে। ছুটে সেখানে যেতেই সৌমিত দেখতে পায় মৈত্রেয় সাধনকে মারছে। সাধনের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মৈত্রেয় চিৎকার করে জিজ্ঞেস করছে, বল বল পল্লবের সাথে তুই কি করেছিস? বল, নাইলে এখানেই তোকে মেরে ফেলবো। বল বল। সাধন মার খাচ্ছে আর একটানা মুখ দিয়ে গোঙানির মতো শব্দ বার করছে। সৌমিত ছুটে গিয়ে মৈত্রেয়কে আটকায়। আরে কি করছিস কি? ও তো কথা বলতে পারে না, তুই তোকে মেরেই ফেলবি। আর এরই মাঝে দিনের আলো ফুটতে শুরু করেছে।
ঠিক তখনই সাধন মুখটা হাঁ করে ওদেরকে দেখায়। ওরা দুজন প্রচণ্ড চমকে উঠে দেখে যে সাধনের জিভটা আড়াআড়িভাবে কাটা। হঠাৎ করেই কোথা থেকে যেন এক রাশ মেঘ আকাশে এসে জমা হয়েছে। দিনের আলোটা ফুটতে সবে শুরু করেছিল, কিন্তু একটা অন্ধকার এসে যেন সমগ্রটা গ্রাস করেছে। পাহাড়ের কোলে নিঃসঙ্গ হোমস্টেটি দাঁড়িয়ে আছে, যেন এক প্রাচীন নিঃসঙ্গ যাত্রী যার শরীরে সময়ের ছাপ স্পষ্ট। কাঠের বারান্দার রেলিং ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর ছাদের টিনের ওপর প্রথমে অল্প স্বরে, তারপর ধীরে ধীরে তীব্র হয়ে ওঠা বৃষ্টির শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে। আকাশে কালো মেঘের আস্তরণ আরও গাঢ় হয়েছে। কয়েক মুহূর্ত আগেও পাহাড়ের মাথায় যেটুকু সোনালি রোদের আলো দেখা যাচ্ছিল, সেটুকু এখন সম্পূর্ণ মিলিয়ে গেছে। আর হঠাৎই এক প্রচণ্ড ঝোড়ো বাতাস ঝাপটা দিয়ে গেল। হোমস্টের কাঠের জানলার পাল্লাটা বিকট শব্দ করে কেঁপে উঠল, যেন কেউ বাইরে থেকে ধাক্কা দিল। চারপাশের পাহাড়ি অরণ্য তখন এক অন্য রূপ ধারণ করেছে। বাতাসের প্রবল ধাক্কায় পাইন আর দেবদারুর উঁচু গাছগুলো দিক বিদিক দুলছে। তাদের পাতার ফাঁক গলে যেন বৃষ্টি ছিটকে আসছে ভেতরে। এখন শুধু বাতাসের গভীর শোঁ শোঁ শব্দ আর পাতার ফিসফিসানির শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না। ছোট ছোট ফোঁটাগুলো একত্র হয়ে কোথাও ছোট্ট স্রোতের মতো গড়িয়ে পড়ছে। একটু দূরে পাথরের রাস্তার উপর জল জমতে শুরু করেছে। মাঝে মাঝেই বিদ্যুতের চমকে সেই জমা জলে পাহাড়ি গাছের ছায়া স্পষ্ট হয়ে উঠছে, আবার নিমেষেই যেন হারিয়ে যাচ্ছে। পাহাড়ি রাত যেন আরো গভীর হয়ে এলো। ঝড় বৃষ্টির এই তাণ্ডবে যেন প্রকৃতি নিজেই অস্থির, উন্মত্ত। এভাবে বর্ষণের তীব্রতা কখন যে থামবে কেউ জানে না। তবে এরই মাঝে ওরা তিনজন এখন পল্লবের ঘরে বসে আছে। ঘরে একটা টেবিল, একটা চেয়ার আছে, সেখানেই সাধন বসেছে। টেবিলের উপর সৌমিতের রাস্তা থেকে ছিঁড়ে আনা ওই জংলি ফুলটাও রাখা আছে, একদম সতেজ। সাধনের সামনে একটা সাদা কাগজ আর পেন রাখা হয়েছে। সৌমিতরাও দুটো চেয়ার টেনে সাধনের সামনে বসে। সাধন এবার গোটা গোটা অক্ষরে লিখতে শুরু করল। আমার নাম সাধন দে। আমি সবসময় এখানে কেয়ারটেকারের কাজ করতাম না। আমি ছিলাম পেশায় লেখক। ছোটখাটো পত্রিকায় লেখা দিতাম, তাতে আমার কোনো না কোনোভাবে চলে যেত। কিন্তু আমি একটা উপন্যাস লিখতে চেয়েছিলাম। সেই উপন্যাসটা হবে এতটাই রোমহর্ষক যে সেটার প্রতিটা পাতায় থাকবে একটা তীব্র আকর্ষণ। কিন্তু উপন্যাস তো আর এমনি এমনি দেখা যায় না। উপন্যাস লেখার জন্য উপযুক্ত পরিবেশ চাই। সেই পরিবেশের সন্ধানে আমি এখানে এসে পৌঁছলাম। যদিও এখানে আসাটা নেহাতি দৈবাৎ নাকি আমার অকাল অদৃষ্ট, তা তখনও বুঝতে পারিনি। পাহাড়ি জায়গার খোঁজে বেরিয়ে নিচে সমতলে এসেছিলাম, কিন্তু ওই জায়গাটা ঘিঞ্জি মনে হওয়ায় উপরে উঠে এলাম। ভাবলাম যে আমি তো একটা মানুষ, দেখাই যাক না ওখানে কেউ থাকে কিনা। নিচে যখন মানুষ থাকে তখন তো ওপরেও মানুষ থাকতেই পারে। এখন ভাবি যদি সে সময় ওপরে না উঠতাম তাহলেই হয়তো ভালো হতো, তাহলে হয়তো আজকের গল্পটা অন্যরকম হতো। উপরে উঠতে বিশেষ কোনো অসুবিধা হলো না। উপরে উঠে খানিকটা হেঁটে আসতেই এই বাড়িটা আমার চোখে পড়ল। তখন এই বাড়িতে থাকতেন বাড়ির মালিক নীলাঞ্জন চক্রবর্তী। ভদ্রলোক কম কথা বলতেন, আর বললেও সেটা জড়িয়ে জড়িয়ে বলতেন। আমি সেখানে আমার আসার কারণ বলতেই ভদ্রলোক সোল্লাসে আমাকে এখানে থাকতে দিলেন। তিনি জানালেন যে এখানে থাকতে আমার কোনো টাকা দিতে হবে না এবং আমি এখানে যতদিন ইচ্ছে থাকতে পারি। আমি যেন হাতে চাঁদ পেলাম। আমি এখানে থেকে লেখার কাজ শুরু করলাম। প্রথম প্রথম বুঝতে পারিনি, কিন্তু
পরে বুঝতে পারলাম যে এখানে থাকতে থাকতে আমার ভেতরে কেমন যেন একটা একটা আত্মহত্যার প্রবৃত্তির জন্ম নিচ্ছে। নীলাঞ্জন চক্রবর্তীকে সে কথা বলতে তিনি তা হেসে উড়িয়ে দিলেন। কিন্তু দিন কয়েক পরে একটা জিনিস আমার হাতে আসে। সেটা ছিল একটা খাতা, একটা হিসেবের খাতা। সেখানে বেশ কিছু নাম লেখা আছে এবং সেই নামের পাশে বড় ক্রস চিহ্ন আঁকা। সবার শেষে আমার নাম ছিল এবং তার পাশেও ছিল একটা বড় ক্রস চিহ্ন। বাকিদের নামের পাশের ক্রস চিহ্নগুলো নিষ্প্রভ থাকলেও আমার নামের পাশের চিহ্নটা অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। আমার মনে সন্দেহ জাগে। আমি গিয়ে নীলাঞ্জনকে চেপে ধরি। প্রথমে সে কিছুতেই কোনো কথা স্বীকার করতে রাজি হয় না, কিন্তু পরে আমি তাকে হুমকি দিলাম, সে যদি আমাকে সবকিছু পরিষ্কার করে না জানায় তাহলে আমি তাকে এখানেই বেঁধে রেখে সমতলে গিয়ে লোক ডেকে আনব। শারীরিক আকার এবং শক্তিতে আমি নীলাঞ্জনের থেকে সমর্থ ছিলাম, তাই হয়তো নীলাঞ্জন ভয় পেয়েছিল। তার কাছ থেকেই শুনতে পারি এই বাড়ির ভয়ঙ্কর ইতিহাস। নীলাঞ্জনরা পারিবারিক সূত্রে বহু বংশ ধরেই ধনীপতি, কিন্তু নীলাঞ্জনের পিতামহ ছিলেন অত্যন্ত লোভী। তিনি চেয়েছিলেন ধনদৌলত ক্ষমতার অধিকারী হওয়া ছাড়াও তিনি যেন অলৌকিক ক্ষমতারও অধিকারী হন। তাই তিনি বিভিন্ন ধরনের ভৈরবের সান্নিধ্যে এসে এক বিশেষ তন্ত্র সাধনা আয়ত্ত করলেন এবং সেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য তিনি একটি নির্জন স্থান খুঁজে এখানে চলে আসেন। তবে যদি স্বাভাবিক পদ্ধতিতে তিনি এই ক্রিয়া করতেন তাহলে খুব সহজেই সমতলের মানুষের নজরে চলে আসতেন। তাই তিনি একটা ফন্দি আঁটলেন। তিনি জায়গাটাতে একটা সুন্দর বাড়ি বানিয়ে নিলেন। এবার যেই এদিকটায় জঙ্গলে কাঠ কাটতে বা মধু সংগ্রহে আসত, নীলাঞ্জনের পিতামহ কোনো না কোনো চাতুরি করে তাদের ঘরের ভেতর ডেকে নিতেন এবং তাদের বলি দিয়ে, তাদের উষ্ণ লোহিত ধারা দিয়ে এই গোটা বাড়িটাকে ধুয়ে দিতেন। হ্যাঁ, এটাই ছিল সেই তান্ত্রিক ক্রিয়া। এইভাবে করতে করতে এই বাড়িটা জাগ্রত হয়ে ওঠে এবং এই বাড়ির বাস্তুতন্ত্রের জন্য পিতামহ অসীম ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। বলি দেওয়ার পর মানুষগুলোর দেহগুলোকে পেছন দিকে একটা জলা জায়গায় পুঁতে দিয়ে আসতেন। কিছুদিন পর সেখানে বাস্তুতন্ত্রের কালো জাদুর জন্য একটা সুন্দর রাস্তা মতো তৈরি হয়ে যায়, যার দুদিকে ফুল গাছ। আসলে এটা পুরোটাই চোখের ধাঁধা, কিন্তু এতে দুটো নিদারুণ সমস্যা দেখা গেল। প্রথমত, এই বাড়িকে যত্ন করার জন্য কাউকে না কাউকে এখানে থাকতেই হতো এবং মাঝে মধ্যে নরভোগ দিতে হতো। নীলাঞ্জনের পিতামহ যতদিন পেরেছেন কাজটা করে গেছেন। ধীরে ধীরে তার শরীরেও বয়সের থাবা পড়েছে। ওদিকে শহরে নীলাঞ্জনের বাবাও মাঝ বয়সী হয়ে গেছেন এবং নীলাঞ্জন যুবক। পিতামহ নীলাঞ্জনের বাবাকে ডেকে নিয়ে আসেন এখানে। সবটা শোনার পর নীলাঞ্জনের বাবা এখানে থাকতে চাননি এবং এখান থেকে চলে গিয়ে সবাইকে সবটা জানিয়ে দেবেন এমনটা বলেন। তিনি জানতেন না যে এই বাড়িতে আসা যায়, কিন্তু এখান থেকে বেরোনো যায় না। নীলাঞ্জনের পিতামহ ছেলেকে বোঝানোর, আটকানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অগত্যা যেটা হওয়ার সেটাই হলো। নীলাঞ্জনের বাবা চৌকাঠের দিকে পা বাড়াতেই হঠাৎ স্থানুর মতো দাঁড়িয়ে পড়ল। তারপর সম্মোহিতের মতো একটা ধারালো ছুরি তুলে নিয়ে সেটা গলার নলি বরাবর গভীর পোঁচ দিয়ে ধপ করে মেঝেতে পড়ে গিয়ে কাটা কলা গাছের মতো ছটফট করতে করতে মারা যায়। নিজের ছেলের এই রকম মর্মান্তিক মৃত্যুকে চোখের সামনে দেখে নীলাঞ্জনের পিতামহ বুঝতে পারলেন যে ক্ষমতা লাভ করে বলীয়ান হওয়ার যে পথে তিনি এগিয়ে চলেছেন সেটা বিনাশ ছাড়া আর কিছুই দেবে না। কিন্তু এখন তিনি আর ফিরতে পারবেন না, তাকে এটা চালিয়ে যেতেই হবে। তিনি যে বাধ্য। তখন নীলাঞ্জনের ডাক পড়ে। নীলাঞ্জন এতদিন পর্যন্ত সবটা সামলাচ্ছিল, কিন্তু আমি তখন এই বাড়িতে আসি। তখন আমার হাতে এই দায়িত্ব দিয়ে নীলাঞ্জন এখান থেকে চলে যায়। এখানে আসার পর বুঝতে পারি যে চোখের সামনে আসলে যেটা দেখা যাচ্ছে সেটা নয়,
পেছনের রাস্তাটা আসলে কোনো রাস্তাই নয়, ওটা একটা ফাঁদ। এই বাড়িতে যারাই আসবে তারা কখনো ফেরত যেতে পারবে না। কেউ যদি এই বাড়ির গেটের সামনে এই বাড়ির পূর্ণতা সম্পর্কে কিছু বলে দেয় তাহলে তারও মৃত্যু অবধারিত। আমি তাই নিজেকে বাঁচানোর জন্যই নিজের হাতে নিজের জিভ কেটে দিয়েছি, যাতে এই বাড়িতে আসা কারোর সামনে ভুলেও আমি কিছু না বলে ফেলি। নীলাঞ্জন বাবু সময় মতো এখানে গেস্ট পাঠাতে থাকেন। এমন লোকেদের এখানে তিনি পাঠান যারা অজানা অচেনা জায়গাতেই যেতে পছন্দ করে এবং তারা হারিয়ে গেলে কেউ খোঁজ নেওয়ার নেই। আর আমি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য পেছনের বারান্দায় গিয়ে স্থানুর মতো রাস্তাটার দিকে তাকিয়ে থাকি। ব্যাস, বাকি কাজ বাড়িটাই করে নেয়। আমার কথা যদি শোনো তাহলে তোমরাও তোমাদের জিভ কেটে নাও, প্রাণে বেঁচে যাবে। এতটা পড়ার পর সৌমিত তাচ্ছিল্যের স্বরে বলে, হ্যাঁ, যত সব আজগুবি কথা, আমি আজই এখান থেকে চলে যাব। আমার কলিগের এক দুঃসম্পর্কে দাদা হয় এই নীলাঞ্জন চক্রবর্তী, আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করব। কিন্তু কথাটা বলেই সৌমিত যেই মাত্র চৌকাঠের দিকে পা বাড়ালো, ঠিক তখনই কেমন যেন সম্মোহিতের মতো হাত বাড়িয়ে একটা ধারালো ছুরি নিয়ে নিজের গলার নলি বরাবর সেটাকে চালিয়ে দিল। তারপর ফালা ফালা করে কেটে দিল নিজের গলাটা। নিজের প্রাণের বন্ধুকে নিজের চোখের সামনে এইভাবে মরতে দেখে মৈত্রেয় আতঙ্কে চিৎকার করে ওঠে। সে বুঝে গেছে পল্লব সম্পর্কে যে স্বপ্নটা সে দেখেছে সেটা সত্যি, আর এখন সৌমিতের মৃতদেহ মৈত্রেয়র সামনে পড়ে আছে। কি করবে এখন সে? ঠিক এমন সময় সাধন তার সামনে একটা ছুরি ধরে বোঝায় যে ওটা দিয়ে নিজের জিভটা কেটে ফেলো। হ্যালো, মিস্টার নীলাঞ্জন চক্রবর্তী কথা বলছেন? হ্যাঁ বলুন। আসলে একটা প্রয়োজনে আপনাকে কল করেছি। হ্যাঁ বলুন না। আমি একজন পেশাদার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। আমি শুনেছি পাহাড়ে আপনার একটা হোমস্টে আছে, তা আমি কি সেখানে কয়েকদিন থাকতে পারি? কেন নয়, আপনাদের মতো গেস্টদের জন্যই তো এই হোমস্টেটা বানানো হয়েছে। ধন্যবাদ। তা টাকা পয়সা কত কি দেব? আপনি আগে গিয়ে ওখানে থাকুন, জঙ্গলের জীবন উপভোগ করুন, তারপর ফেরার সময় যা মনে হবে দিয়ে দেবেন। আসলে এই হোমস্টেটা তো ব্যবসার জন্য বানায়নি, আমার ঠাকুরদা শখ করে বানিয়েছিলেন। এখন ঠাকুরদাও নেই আর বাবাও মারা গেছেন। আমার পক্ষে এখানকার কাজবাজ ফেলে ওখানে গিয়ে থাকা সম্ভব নয়। ঠাকুরদার শেষ সম্পত্তি তাই বিক্রিও করতে পারি না। তাই আর কি, আপনাদের মতো যখন কেউ জঙ্গল প্রেমী নির্জন নিরালায় গিয়ে থাকতে চায় তখন তাদেরকে সেখানে যাওয়ার আমন্ত্রণ দেই আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তা সেখানে লোক আছে তো, মানে ওই? হ্যাঁ হ্যাঁ, ওখানে দুজন লোক আছে, ওরাই আপনার খেয়াল রাখবে, কোনো চিন্তা নেই। ফিরে এসে জানাবেন কিন্তু কেমন থাকলেন। হ্যাঁ, শুনলেন ঝোড়ো রাতের ভুতুড়ে বাড়িটা। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি নিয়মিত ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তাহলে আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং অল ডে সাসপেন্সকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।